যতনে রাখিব। লেখিকা আফিফা ইফাত মেঘলা, পর্ব সংখ্যা 9। ভোরের আলো ফুটতে শুরু করেছে, আলোকিত হয়ে আসছে চারপাশ। আকাশে নীলাভ আভায় নীল বর্ণ ধারণ করেছে পরিবেশ। চারপাশে অতিথি পাখির আনাগোনা, শীতের অভ্যাসটা পাওয়া যাচ্ছে ভালোই। আজ আমার নিজ থেকেই ঘুম ভেঙে গেছে, উঠেই বারান্দায় গিয়ে দাঁড়াই। আর তখনই আমার চোখ যায় নিচে। ভাইয়া রেডি হয়ে বাইক নিয়ে বের হচ্ছে, বন্ধুদের সাথে মিলে গ্রামের পরিবেশ ঘুরে দেখবে। 8 বছর পর নিজের দেশের প্রথম শীতের সকালটা উপভোগ করতে চায়। তাকে দেখতে এতটা স্নিগ্ধ লাগছে, আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া, এতে আমার কোনো হেলদোল নেই। ভাইয়া তা বুঝতে পেরে আমাকে কল করেন। হঠাৎ ফোন বেজে ওঠে, আমার আচমকা হুঁশ ফিরে আসে। আমি দ্রুত ফোন নিয়ে দেখি ভাইয়া ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করে বারান্দায় গিয়ে দাঁড়াই। ভাইয়া বলে, এত সকালে উঠে পড়েছিস, শরীর কি খারাপ লাগছে? আমি কি আসবো উপরে? তার এমন কোথায় যেন মনে এক অন্যরকম শান্তি অনুভব করলাম। আমি শান্ত গলায় ভাইয়াকে বলি, কিছু হয়নি ভাইয়া। এভাবেই ঘুম ভেঙে যাওয়াতে বারান্দায় এসে দাঁড়িয়েছি। ভাইয়া উত্তরে বলে, বাইরে কি ঠান্ডা বাতাস, তুই কি দেখতে পাচ্ছিস না কিভাবে শাল ছাড়া এভাবে দাঁড়িয়ে আছিস? যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে আমার বউ? বলতে গিয়ে কাশি দিয়ে কথাটা ঘুরিয়ে ফেলে। আচ্ছা রুমে যা, আমার লেট হয়ে যাচ্ছে। আর শোন, স্কুলে যাওয়ার সময় ভালোভাবে মাথা মুড়িয়ে যাবি, যেন বাতাস না লাগে। বলেই ফোন রেখে দিলেন। বাইকে উঠে আমার দিকে একবার তাকিয়ে বাইক স্টার্ট দিয়ে বাড়ির বাহিরে বের হয়ে গেলেন একটানে। তার এমন বেপরোয়া বাইক চালানো আমার মোটেও সুবিধা লাগে না, কিন্তু কে শুনে কার কথা। ঘাড় তেরা ছেলে, তোমাকে একবার আমার করে নেই, তখন না হয় তোমার খবর নিব চান্দু, বলে আপন মনে হেসে উঠি। আজকে স্কুল বন্ধ দিয়ে দিবে, সামনে পরীক্ষা আমাদের, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও স্কুলে যেতে হচ্ছে এই ঠান্ডার মধ্যে। বেঞ্চে বসে ঝিমাচ্ছি, তাড়াতাড়ি সকালে উঠে পড়ায় এখন ঘুমে চোখ যেন লেগে যাচ্ছে। রিয়া বলে ওঠে, কি রে তুই এমন করছিস কেন? নাকি রাতে তোর কেয়ারিং কাজিন তোকে ঘুমাতে দেয়নি? রিয়ার এমন উল্টোপাল্টা কথায় আমার ঘুম যেন উড়ে গিয়েছে। কিছুটা রেগে গিয়ে বলি, তুই কি সারাদিন মাথায় এইসব নিয়ে ঘুরিস? এসব বাদ দিয়ে পড়াশোনা মনোযোগী হও, ব্রেনলেস বান্ধবী। রিয়া আমাকে বলে, আজকে এত রেগে আছিস কেন? চোখ বুজে নিজেকে শান্ত রেখে বলি, তুই তো আসলি না বিয়েতে, না হলে কত রং তামাশা দেখতে পেতি। রিয়া বলে, কেন, কি এমন হয়েছে? আর বলিস না, তোকে একবার বলেছিলাম না রিমি নামের একটা মেয়ে আছে, আব্রাহাম ভাইয়ের মামাতো বোন। রিয়া বলে, বলেছিলি, তার কথা তারপর? জানিস ভাইয়া সেই মেয়েকে পেয়ে আমাকে অনেক অবহেলা করেছে। আমার সামনে ইচ্ছে করে রিমি আপুর সাথে অনেক ক্লোজভাবে পিকও তুলেছে। আব্রাহাম ভাইয়ার এমন আচরণ আমাকে অনেক কাঁদাচ্ছে রে। আমার কেন যেন মনে হয় ভাইয়া ইচ্ছে করে আমার থেকে দূরত্ব বজায় রাখে। রিমি উত্তর বলে, ভাইয়ার এমন আচরণে নিশ্চয়ই কোনো কারণ আছে। এর মাঝেই ক্লাসে স্যার এসে পড়েছে, তাই কথা এখানেই শেষ করে ক্লাসে মনোযোগ দিলাম। স্কুল থেকে বাড়ি ফিরেছি অনেকটা সময় হয়েছে। আব্রাহাম ভাইয়া এখনও বাসায় আসেনি, তাই রুম থেকে বের হতেও ইচ্ছে করছে না, কারণ রিমি আপুর সামনে পড়ার ন্যূনতম ইচ্ছে আমার নেই। তাই শুয়ে ফোন হাতে নিয়ে ফেসবুকে যেতেই নিউজ ফিডে প্রথমেই সামনে আসে ভাইয়ার পোস্ট। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে গ্রামের সবুজ ঘেরা দেশের সাথে তোলা ছবি, আর সাথে ক্যাপশনও আছে, তালমাতাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। ভাইয়ার এমন পোস্ট দেখে লাভ রিয়েক্ট দিয়ে দিলাম।
হুট করেই মনে পড়ে যায় এই ক্যাপশন কি রিমি আপুর জন্য দিয়েছে। আর দেওয়ারই কথা, তাদের মাঝে যেহেতু কিছু একটা আছে। ভাবতেই মনটা কালো মেঘে ছেয়ে গেল। আমিও ভাইয়াকে উদ্দেশ্য করে একটি পোস্ট করি আমার ছবি দিয়ে, আর সেখানে ক্যাপশন দিয়েছি, जिस दिन तुझको ना देखो पागल पागल फिरता हो, कौन तुझे यूँ प्यार करेगा जैसे मैं करती हूँ। পোস্ট করার কিছুক্ষণ পর দেখি আবরাম ভাই আমাকে ফোন দিয়েছে। স্ক্রিনে গিরগিটি নামটা দেখেই আমার চোখ দুটো খুশিতে টলমল করে। ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে ভাইয়ার গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, কি করছিস, দুপুরে খেয়েছিস? না ভাইয়া, এখনও খাইনি, ইচ্ছে করছে না তাই। আমি তোর ইচ্ছের কথা জানতে চাইনি, বলেছি খেয়েছিস কি না। যদি না খেয়ে থাকিস এখনই নিচে নেমে খেয়ে নিবি। ভাইয়া রাগান্বিত কথা শুনে ভয়ে বলি, ঠিক আছে খেয়ে নিচ্ছি। আর আপনি কখন আসবেন বাসায়? ভাইয়া উদ্ধার বলে, কেন, আমায় মিস করছিস নাকি? ভাইয়ার কথা শুনে হতভম্ব হয়ে পড়লাম। গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। নিজেকে স্বাভাবিক রেখে নরম গলায় বলি, আমি কেন আপনাকে মিস করব? আপনার কি মিস করার মানুষের অভাব আছে, যাকে নিয়ে এত সুন্দর সুন্দর পোস্ট করেন? আব্রাহাম ভাই বলে, তোর এত কিছু বোঝা লাগবে না, নিচে গিয়ে খেয়ে নে, আর খাবারের প্লেটের ছবি তুলে পাঠাবি। আর শোন, কিছু খাবি, আসার সময় নিয়ে আসবো? মুখ ফিলিয়ে অভিমান সুরে বলি, লাগবে না বলি ফোন কেটে দিয়েছি। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে। ঘুম থেকে উঠে নিচে নেমে দেখি সবাই একসাথে বসে চায়ের আড্ডা দিচ্ছে। আমাকে দেখে আম্মু বলে, নীলা, নাস্তা খেয়ে পড়তে বসবি, যা কিচেন থেকে নুডলস নিয়ে খেয়ে নে। আম্মুর সাথে কথা শেষ করে রিমি আপুর দিকে তাকাতেই মুডটা নষ্ট হয়ে গেল। তাই কিচেন থেকে নুডলসের বাটি নিয়ে আমার রুমে চলে যাই। খাওয়া শেষ করে মনোযোগ দিয়ে পড়ছিলাম, আর তখনই বারবার মেসেজের নোটিফিকেশন আসে। উঠেই বিছানা থেকে ফোন নিতেই দেখতে পাই কাজিন গ্রুপ খুলেছে তাসকিন ভাইয়া আর মালিশা আপু তার বিয়ের উপলক্ষে আমাদের সব ভাই বোনদের ট্রিট দিবে আজকে রাতে। তাসকিন ভাইয়া গ্রুপে মেসেজ দিয়েছে, সবাই রেডি থাকো বাচ্চারা, আজকে রাতে আমরা সবাই বের হব। আব্রাহাম ভাইয়ার মেসেজ, বিয়ে হয়েছে তোদের, সেই খুশিতে তুই গিয়ে মালিশাকে নিয়ে ঘুরে আয়, আমাদের সিঙ্গেলদের কেন নিয়ে যাবি? আমাদের জীবন আগেও যা ছিল এখনও তেমন। ভাইয়ার মেসেজ দেখে সবাই হাহা রিয়েক্ট দিচ্ছে। তাসকিন ভাই বলে, তুই চিন্তা করিস না বন্ধু, তোর সানাই খুব শীঘ্রই বাঁচবে। আব্রাহাম ভাই বলে, মনে হচ্ছে তার আশায় আমাকে বুড়ো হয়ে যেতে হবে। আর তখনই রিমি আপু ভাইয়াকে উত্তর দেয়, সে প্রস্তুতি আছে, শুধু তোমারই হা বলার অপেক্ষা। বিরক্ত নিয়ে বলি, এই মেয়েকে আমাদের কাজের গ্রুপে এনেছে যত সব কথা শেষ করে ফাইনাল হয় সবাই রাতে বের হবে। ঘণ্টাখানিক পর আব্রাহাম ভাইয়া বাসায় এসেছে। এসেই উপরে উঠে আমার রুমে এসেছেন, কারণ সে আমার জন্য রসমালাই নিয়ে এসেছে। ভাইয়া ভালো করেই জানে আমি রসমালাই ভীষণ পছন্দ করি। আমি না করা সত্ত্বেও মনে করে আমার জন্য নিয়ে এসেছে। তাই এই কেয়ারিংগুলো আমাকে আরও তার প্রতি ভালোবাসার প্রখর হয়ে উঠছে। আমার হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে পড়িস, আমরা কিছুক্ষণ পর বেরিয়ে পড়ব। তাসকিনরা অলরেডি বেরিয়ে পড়েছে। মনটা যেন অনেক ফুরফুরে হয়ে গেল। আলমারি থেকে একটি নীল রঙের থ্রি পিস বের করে নেই। ফ্রেশ হয়ে জামা পরে সামান্য মুখে মেকআপ করে নিই। আর সবসময়ের মতো চুলগুলো আজকেও ছেড়ে রাখলাম। আমি রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। তখনই আব্রাহাম ভাইয়া আমার রুমে এসে আমাকে দেখে বলে,
তোকে সবসময় সুন্দর লাগে, আর আমি থাকতে তোর আয়না দেখার কি প্রয়োজন। মুচকি হেসে ভাইয়া ভাইয়া বলে, চল নিচে। ভাইয়ার মুখে নিজের এমন প্রশংসা শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়লাম। ভাইয়ার আজকের এমন আচরণগুলো আমাকে এক অন্যরকম মানসিক শান্তি দিচ্ছে। নিচে নেমে দেখি নিশা আপু, সাদিয়া, নাদিয়া আর রিমি আপু রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমাকে রিমি আপু দেখি বলে, এত ছোট বয়সে এত সাজুগুজু করো কেন? এতে তোমার স্কিন টোন নষ্ট হয়ে যাবে। আমি তার কথা পাত্তা না দিয়ে বেরিয়ে পড়লাম বাহিরের উদ্দেশ্যে। গাড়ির সামনে আসতেই রিমি আপু দ্রুত আমাকে ধাক্কা দিয়ে সামনের সিটে বসতে গাড়ির গেট খুলে নিলেন। তার এমন কাণ্ড দেখে অবাক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছি, কিন্তু আফসোস ভাইয়া কোনো প্রতিউত্তর না করে সেও গাড়ির ভিতরে বসে পড়লেন। ভাইয়ার এমন ব্যবহারে চোখের পানি ধরে রাখতে পারছি না, কারো নজরে যেন না পড়ে, তাই দ্রুত কোনোভাবে নিজের চোখের পানি মুছে পিছনের সিটে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই ঢাকার সব থেকে নামকরা 5 স্টার রেস্টুরেন্টে। গাড়ি থেকে নামতে তাসিয়াকে দেখে দুজনকে জড়িয়ে ধরি। ভেতরে প্রবেশ করে আমাদের বুকিং করা টেবিলে বসে পড়লাম। আব্রাহাম ভাইয়ার ফোন আসাতে সে এক সাইডে গিয়ে কথা বলছে, আর তখন রিমি আপু ভাইয়ার পিছনে গিয়ে ভাইয়াকে আঁকড়ে ধরে পিক তোলার জন্য অনুরোধ করছে। ভাইয়া ফোন রেখে রিমি আপুর বাহু চেপে ওয়াশরুমের সাইডে নিয়ে গেলেন। আব্রাহাম ভাইয়া দাঁত চেপে রিমি আপুকে বলে, দেখ রিমি, তবে এভাবে বারবার আমার গায়ে এসে পড়ার চেষ্টা করবি না, আর এর জন্য তোকে বারবার নিষেধও করছি। এখন লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার ঘনিষ্ঠ হওয়ার ভুলেও চেষ্টা করবি না। রিমি উত্তরে বলে, আব্রাহাম, তুমি কেন আমাকে মেনে নিচ্ছ না? কী কমতি আছে আমার মাঝে? তোমাকে পাওয়ার জন্য আমি দিনরাত এক করে দিতে পারবো, তাও আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিব না। আব্রাহাম ভাইয়া বলে, আজ না হয় না বুঝে এইসব বলে ফেলেছিস, আর যেন তোর মুখ থেকে এইসব কথা না শুনতে হয়। আর তুই কিন্তু ভালো করে জানিস আমি কাকে ভালোবাসি। বিয়েতে নীলাকে আমার কাছ থেকে দূরে রাখার জন্য তোর সাথে এতটা খাতে জমিয়েছিলাম, শুধুই নীলাকে দেখাতে, কারণ আমি চাই না ওর কিশোরীর মনে এখনই ভালোবাসা প্রেম নিয়ে ভাবনা জাগুক। কিছুদিন পরে ওর এসএসসি পরীক্ষা, ও যেন মনোযোগ সহকারে পরীক্ষাটা শেষ করে, এরপরেই আমি নীলাকে আমার করে নিব। রিমি আপু কটূক্তি করে বলেন, কি এমন আছে নীলার মাঝে? দেখতে তেমন রূপবতীও নয়। রিমি আপুর মুখে আমাকে নিয়ে অপমানজনক কথা শুনে ভাইয়া রিমি আপুর মুখে চেপে ধরে, চোয়া শক্ত করে বলে, আমার অঞ্জনাকে নিয়ে ভুলেও কোনো উল্টাপাল্টা কথা বলবি না। এর মাঝে আমি বলিনি আমি দেখতে তেমন আহামরি সুন্দরী নয়, আমার মাঝে না আছে উপন্যাসের নায়িকাদের মতো গায়ের রং, আর না আছে হাঁটু সমান চুল। আমি খুবই সাধারণ মেয়েদের মতো, কিন্তু এরপরেও আমি আব্রাহাম ভাইয়ের চোখে সব থেকে সুন্দরী। আব্রাহাম ভাইয়া বলে, ভালোবাসার রূপ দেখে হলেও আসক্তি হৃদয় থেকে হয়, আর নীলাঞ্জনা হচ্ছে আমার কিশোর বয়সের প্রথম প্রেম। যৌবনের পূর্ণতা আর বৃদ্ধ বয়সের শেষ ভালোবাসা হয়েই থাকবে। অনেকটা সময় কেটে গেছে, এখনও ভাইয়া আর রিমি আপুর আসার নামই নেই। তার সাথে কি এমন করছে? অপেক্ষা করতে না পেরে উঠে পড়লাম আমি তাদের খুঁজে নেওয়ার জন্য। ভাইয়ার কথা শেষ করে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, আর তখন রিমি আপু আমাকে আয়নার মাধ্যমে দেখে নেয়। আচমকা এমনভাবে ভাইয়াকে জড়িয়ে ধরে, ভাইয়াও কিছু বুঝে উঠতে পারে না। আমি তাদের এমন অন্তরঙ্গ অবস্থায় দেখে চুপ করে সেই জায়গা থেকে চলে আসি। ভাইয়া রিমি আপুকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, এর আগেই আমি চলে আসি, তাই আর ভাইয়ার ধাক্কা দেওয়া আমার চোখে পড়ে না। আমি তো দেখেছি তারা দুজনকে আঁকড়ে ধরে রেখেছে। আমি আসার পরই ভাইয়াও চলে এসেছে। আমাদের মাঝে
একবার শুধু ভাইয়ার চোখে আমার চোখ পড়ে, দেখি তার চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছেন। আমি সাথে সাথেই আমার চোখ ফিরিয়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে চলে আসে নীরব ভাইয়া। এসেই সে তাসিয়ার সাথে চেয়ার খালি পেয়ে বসে পড়লেন। নীরব ভাইয়া সেখানে বসতে বসতে বিড়বিড় করে বলে, মন থেকে চাইলেই এভাবে নসিবে মিলিয়ে দেয় উপরওয়ালা। তাসিয়া তার বলা কথাটি শুনতে পেয়ে যায়। তখনই দুজনের চোখে চোখ পড়ে। চলবে।